শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশ যে চরম অরাজকর অশান্ত পরিবেশের মুখে দাঁড়িয়ে গিয়েছিল, সেই সমস্ত অশান্তির মুখে দাঁড়িয়ে উত্থান তারেক রহমানের উত্থান এই ইতিহাসে যেমন নজির, ঠিক ততটাই কঠিন। কেন? একদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, অন্যদিকে জামাতে ইসলাম, পাকিস্তান, চীন এবং আমেরিকার ইনভলভমেন্ট, সব কিছু সামলে ভারতের সঙ্গেও মিত্রতা রাখতে হবে তারেক রহমানকে। ভারত যখন সুর নরম করেছে, তখন কি তারেক রহমান সুর নরম করে মিত্রতার হাত বাড়িয়ে দেবেন, নাকি সেই অন্তর্বর্তী সরকারের মতোই যুদ্ধাংদেহী মনোভাব বা শত্রুতা বজায় রাখবেন? সব কিছু মিলিয়ে তারেক রহমানের লড়াই কতটা কঠিন, যেখানে জনতার আস্থা, অন্যদিকে আওয়ামী লীগের ভবিষ্যৎ, সব কিছুই নির্ভর করছে এই ডার্ক প্রিন্সের উপর। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। ডার্ক প্রিন্স অর্থাৎ তারেক রহমান দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের রাজনীতিতে ফিরেছেন। বাংলাদেশের রাজনীতিতে ফিরেই একটা বড় চমক যেন তার জন্য অপেক্ষা করছিল, অর্থাৎ তিনিই প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন আর কয়েকদিনের মধ্যেই। কিন্তু আপাততভাবে তিনি যে প্রধানমন্ত্রী সেটা নিশ্চিত। কিন্তু এই প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশকে সুসংহত করা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি গত 1.5 বছর ধরে যে উত্তাল পরিবেশের মধ্যে দিয়ে পাস হচ্ছিল, ঠিক সেই উত্তাল পরিবেশকে কিভাবে বাগে আনবে, কিভাবে কন্ট্রোল করবে, সমস্তটাই যেন নির্ভর করছে তার উপরে। কিন্তু এই লড়াই ঠিক কতটা কঠিন, একাধিক প্রশ্ন তার দিকে তাকিয়ে রয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হবে? মিত্র দেশ বাংলাদেশ, মিত্র দেশ মনে করে ভারতকে, অর্থাৎ বাংলাদেশ কি পারবে ভারতের সঙ্গে ফের সম্পর্ক পুনঃস্থাপন করতে? একদিকে ভারতের অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি, ভারতের অর্থনীতির উপর একটা বড় অংশ, সিংহভাগ নির্ভর করে বাংলাদেশ। এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই অন্তর্বর্তী সরকারের সময়ে জামাত ইসলামের বারবারন্ত এবং বারবার করে ভারত বিরুদ্ধতা এবং ভারত বিরুদ্ধাচরণ এবং সেই সুর, সেই বীজ বসে গিয়েছিল বাংলাদেশের মনে। ঠিক সেই সময় তারেক রহমানের এই আগমন এবং প্রধানমন্ত্রী পদে বসা ঠিক কতটা সুবিধা হবে ভারতের জন্য, সেই আলোচনা থাকবে। এবং তার পাশাপাশি একাধিক প্রশ্ন, জামাতে ইসলাম এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ। জামাতে ইসলাম একদিক থেকে চূড়ান্ত ফলাফল এবং 77টি আসন নিয়ে, যেখানে 12-13টি আসন তাদের ছিল সংসদে, সেইখানে 74টি আসন নিয়ে বা 77টি আসন নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে বিরাজমান। ঠিক সেই বাংলাদেশে এই জামাতে ইসলামের বারবারন্ত তিনি কি পারবেন দমন করতে? অন্যদিকে এই আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে, সেই দিকটাও কিন্তু তার উপর নির্ভর করছে। প্রাথমিকভাবে আমি এই আলোচনায় বেশ কয়েকটি দিক তুলে ধরার চেষ্টা করব। যখন বাংলাদেশে অরাজকর পরিস্থিতি 2024-এর 5ই আগস্টের পর থেকে শেখ হাসিনা যখন পদত্যাগ করলো, এই চূড়ান্ত কোটা আন্দোলনের ফলে, ঠিক তারপর থেকে অন্তর্বর্তী সরকারের আমলে বারবার করে ভারত বিরুদ্ধতা, বাংলাদেশে চরম অরাজকর পরিস্থিতি, হিন্দু নির্যাতন, সংখ্যালঘুদের উপর মারধর, অত্যাচার, এই চিত্রটা আমরা বারবার করে দেখেছি। সেই চিত্রের মধ্যেই যে বিষয়টা অত্যন্ত কমন হয়ে দাঁড়িয়েছিল, যে পাকিস্তানের ইনভলভমেন্ট, পাকিস্তান চাইছিল বাংলাদেশে জামাতের সরকার হোক, এবং সেই জন্যই পাকিস্তান জামাত ইসলামকে প্রেফার করে আইএসআইয়ের ঘাঁটি, জঙ্গি ঘাঁটিগুলোকে প্রেফার করছিল, তৈরি করছিল। একদিক থেকে পশ্চিমবঙ্গ লাগোয়া এলাকা বা ভারত লাগোয়া সীমান্তবর্তী এলাকাগুলোতে জামাত ইসলামের বারবারন্ত, অন্যদিকে এই গোটা বাংলাদেশ জুড়ে ভারত যে ট্যাকটিক্যাল চাল তারা চেলেছিল, এইখানে পরিষ্কার হয়ে গিয়েছিল যে জামাতকে যেমন রুখে দেওয়া সম্ভব হয়েছিল, ঠিক সেই রকমভাবেই হয়তো এই বাংলাদেশ আবার মিত্র দেশে পরিণত হবে। ঠিক সেইখানে বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু উঠছে। তার কারণ, তারেক রহমান ভারতের সঙ্গে যে সম্পর্ক বিশ্লেষণ যদি করা যায়, তাহলে 2001 থেকে 2006 যখন শেষ বিএনপি সরকার ক্ষমতায় ছিল, অর্থাৎ খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, ঠিক সেই সময় আমরা ইতিহাস দেখলে পাবো 2004 থেকে বা 2002-03 থেকেই
এই সেভেন সিস্টার্সের দিক থেকে বা সেভেন সিস্টার্সের দিকে এই বিভিন্ন সশস্ত্র সংগঠনগুলোকে বা বলা ভালো বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে এই বিএনপির বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা অস্ত্র সাহায্য করছে। ঠিক সেই জন্য ভারতের আন্তর্জাতিক চাপের ফলে 2004 সালে 10 ট্রাক অস্ত্র উদ্ধার করে এই বিএনপি সরকার বা পুলিশ। তারপর থেকেই পরিষ্কার করে অভিযোগ উঠছিল ভারতের তরফ থেকে যে বিএনপি এই সমস্ত অস্ত্র এই সেভেন সিস্টার্সে যে সমস্ত বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে তাদেরকে সাপ্লাই করছে। প্রাথমিকভাবে একটু ইতিহাস ঘাটলেই দেখা যাবে যে তারেক রহমানই পিছন থেকে সরকার চালাচ্ছিলেন এবং প্রাথমিকভাবে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেও ট্যাকটিক্যাল চাল সমস্তটাই ছিল তারেক রহমানের, এবং তারেক রহমান যে পিছন থেকে এই গেম খেলছিলেন সেই অভিযোগও কিন্তু ভারত বারবার করে করেছে। এরপর 2006 সালের ক্ষমতা পরিবর্তন ছাড়াও 2006 সালে যে চরম পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশে, এরপর কেয়ারটেকার যে সেনা শাসন, সেই সেনা শাসনের কাছে একটা চূড়ান্ত অভিযোগ যে দুর্নীতির অভিযোগে জর্জরিত হয়ে পড়েন এই তারেক রহমান। এরপর 2008 সালে চূড়ান্ত মুচলেখা দেন যে তিনি আর রাজনীতিতে ফিরবেন না, এবং তারপর সেই মুচলেখা দিয়ে দেশ ছাড়েন। 17 বছর, দীর্ঘ 17 বছর তাকে বাইরে কাটাতে হয়, আমেরিকায় তাকে কাটাতে হয়, এবং শেষ পর্যন্ত তিনি ফিরলেন এবং ফিরেই তিনি ক্ষমতা দখল করলেন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে ভারতের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ক একাধিকভাবে নির্ভর করছে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি আয়ত্ত করতে। তার এক কারণ যদি দেখা যায় তাহলে দেখা যাবে 1 নম্বর কারণ অর্থনীতি, 2 নম্বর কারণ বাংলাদেশ পরিষ্কার করে এইখানে দাঁড়িয়ে ব্যবসায়িক ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় ট্রান্সশিপমেন্ট অর্ডার থেকে শুরু করে বিভিন্ন চুক্তি, বিভিন্ন ব্যারিকেড বলা ভালো যে সেইগুলো কিন্তু চলে আসে ভারত এবং বাংলাদেশ সম্পর্কে। সেই সমস্ত কিছু যদি উঠে যায় তাহলে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তারেক রহমান এবং ভারতের সম্পর্ক ভালো হতে চলেছে, মধুর হতে চলেছে, এটা বলা যায়। কিন্তু এক্ষেত্রে ভারত এক গুচ্ছ শর্ত চাপিয়ে রেখেছে, এমনটাই মনে করছে থিঙ্ক ট্যাঙ্ক ফেলোরা। নয়াদিল্লির বেশ কিছু আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তারা অন্তত এমনটা মনে করছেন যে ভারত কিন্তু একাধিক দিকে মুখিয়ে রয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপনে। যদি 2014-এর ইতিহাস দেখা যায়, তারেক রহমান তখন বাংলাদেশের বাইরে। তারেক রহমান প্রাথমিকভাবে নরেন্দ্র মোদীকে উপহার, চিঠি, বেশ কিছু ফিলারও পাঠান, কিন্তু সেইগুলো কোনোভাবে সেই মুহূর্তে দাঁড়িয়ে সেগুলো রিসিভ করলেও তার পাল্টা উষ্ণ অভ্যর্থনা কিন্তু ভারতের তরফ থেকে পাঠানো যায়নি বা পাঠানো হয়নি। তার প্রাথমিক কারণ অন্তত বিশেষজ্ঞরা মনে করছেন বা বিবিসি বাংলা মনে করছে যে এই জায়গায় দাঁড়িয়ে প্রাথমিকভাবে শেখ হাসিনা অন্তত খুব সেন্সিটিভ ছিলেন যে বিএনপির সঙ্গে যোগাযোগ যেন না রাখা হয়। সেই সমস্ত কারণে যখন একদিক থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সুমধুর সম্পর্ক ছিল, সেই জন্য বিশেষজ্ঞরা অন্তত মনে করছিলেন যে খালেদা জিয়ার যে পুত্র তারেক রহমান মনে করছিলেন যে সরকার পতনের পর বা ভারতবর্ষে যে সরকার পরিবর্তন হয়েছে সেই সরকারের ঘনিষ্ঠ যদি হওয়া যায় সেক্ষেত্রে একটা বিএনপির সঙ্গে কিন্তু ভারতের একটা সম্পর্কের অন্য দিক খুলে যেতে পারে। সেই দিক থেকে কিন্তু অত্যন্ত সেন্সিটিভ ছিলেন খালেদা জিয়া অন্তত বিএনপির সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে, অত্যন্ত সেন্সিটিভ ছিলেন শেখ হাসিনা যে বিএনপির সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে বা যোগাযোগের ক্ষেত্রে। সেই জন্য ভারত কিন্তু তার পাল্টা অর্থাৎ তারেক রহমানের এই উষ্ণ অভ্যর্থনার পাল্টা কোনো অভ্যর্থনা বা কোনো রকমভাবে কোনো গ্র্যাটিটিউড তারা দেখাতে পারেনি। এই জায়গায় দাঁড়িয়ে তারেক রহমানের যে প্রত্যাবর্তন এবং তারপর তিনি পরিষ্কারভাবে সেই দেশে দাঁড়িয়ে যে বার্তা দিয়েছিলেন সেইখানে কোনো ভারত বিরুদ্ধাচরণ ছিল না। এবং তার পাশাপাশি যে বিষয়টা অত্যন্ত উল্লেখযোগ্য সেইটা হলো তারেক রহমানের মায়ের মৃত্যু অর্থাৎ খালেদা জিয়ার মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই সময় তিনি ইউনূসের সঙ্গেও কিন্তু দেখা করেননি, এবং এই জায়গা থেকে ঠিক সকাল 9টা যখন বাজে গতকাল, ঠিক সেই সময় একেবারে নরেন্দ্র মোদীর তরফ থেকে উষ্ণ অভ্যর্থনা, একেবারে টুইট পোস্ট, এবং তারপর তারেক রহমানকে তিনি ফোনও করেন। এইটা কিন্তু ইতিহাস বলছে যে ভারত এবং বাংলাদেশের সরকার গঠন হলেই কিন্তু ভারতের তরফ থেকে শুভেচ্ছা এবং বাংলাদেশের তরফ থেকে শুভেচ্ছা পাওয়া গিয়েছে। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত যে মুখিয়ে রয়েছে বাংলাদেশের সঙ্গে বা তারেক রহমানের সঙ্গে এই মুহূর্তে সম্পর্ক স্থাপন করতে, এবং একদিক থেকে যখন ভারত বিরুদ্ধাচরণ বাংলাদেশ বা ভারত বিরুদ্ধ বাংলাদেশ তৈরি হয়ে গিয়েছিল, সেই আবহে বিএনপির ঊর্ধ্বে বা বিএনপির থেকে ভালো সুযোগ, বিএনপি সরকার থেকে ভালো সুযোগ অন্তত ভারতের আর হতে পারে না বলে বিশেষজ্ঞদের মত। ঠিক এই জায়গায় এর পাশাপাশি কিন্তু আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। তার কারণ আওয়ামী লীগের একেবারে প্রধান কর্ত্রী অর্থাৎ শেখ হাসিনা, প্রাক্তন বিদায়ী প্রধানমন্ত্রী, তিনি কিন্তু ভারতে রয়েছেন, এবং ভারতে থাকার দরুন তার সঙ্গে তাকে ফেরত চাওয়া নিয়ে একাধিক জটিলতা ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের হয়েছিল। কিন্তু সেই ক্ষেত্রে
কি অবস্থান নেয় তারেক রহমান সেটা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য। এবং তার পাশাপাশি ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন, আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং জনতার আস্থা নিয়ে আমি যেটা বলছিলাম যে তারেক রহমান এমন সময় দেশে ফিরেছিলেন যে অন্তত ইউনূস ছাড়া বাংলাদেশে আর কোনো নেতাকে কিন্তু কোনোভাবে বাংলাদেশের সাধারণ মানুষ দেখছিলেন না, কিন্তু তারেক রহমান ফিরে আসায় এইটা কিন্তু তারেক রহমানের জন্য অত্যন্ত পজিটিভিটি হয়েছে যে তারেক রহমান ফেরাতে বাংলাদেশের সাধারণ মানুষ একজন নেতাকে খুঁজে পেয়েছেন, পারফেক্ট নেতা হিসাবে অন্তত বাংলাদেশের মানুষ মনে করছেন বলে 212টি আসনে তারা ভোট দিয়েছেন এবং একেবারে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাংলাদেশের মসনদে বসছেন বিএনপি। ফলে এই জায়গায় দাঁড়িয়ে সেক্ষেত্রে সাধারণ মানুষের জন্য কি সমস্ত প্ল্যান থাকে, কিভাবে বাংলাদেশের পরিস্থিতি তারা কন্ট্রোল করবে, রাজনীতি কিভাবে কন্ট্রোল করবে, বিদেশ নীতি কিভাবে কন্ট্রোল করবে, কারণ পাকিস্তানের সঙ্গে ইতিমধ্যে আমরা দেখেছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সুসম্পর্ক ছিল, সেইটা কিভাবে কন্ট্রোল করবে। ইতিমধ্যে শেহবাজ শরীফের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে একটা বার্তা চলে এসেছে যে তারা বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করতে চায়, অন্যদিকে চীনের তরফ থেকে বার্তা এসেছে, সেই সঙ্গে সার্ক অন্তর্ভুক্ত দেশগুলোকেও কিন্তু ইতিমধ্যে নজরে রাখা হচ্ছে বাংলাদেশের তরফে। ফলে সব মিলিয়ে এই যে তারেক রহমান, তার যে লড়াই, তিনি ডার্ক প্রিন্স বলে খ্যাত এবং তিনি ইতিমধ্যে 17 বছর পার করে তিনি একেবারে সুমধুর সময়ে রয়েছেন এবং ঠিক সেই সময় কতটা মধুর হবে তার লড়াই সেটা প্রমাণ করবে। একদিকে ভারতের সঙ্গে সুসম্পর্ক, অর্থনীতি, তার সঙ্গে আওয়ামী লীগের ভবিষ্যৎ, জনসাধারণের রাস্তা, বিদেশ নীতি, সমস্ত কিছুর যে সমীকরণ, সেই সমীকরণ সামলে এই ডার্ক প্রিন্স এবং তারেক রহমানের ডার্ক প্রিন্স হয়ে ওঠা সেইটা কিন্তু ভীষণ কঠিন এবং কঠিন লড়াই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই কঠিন লড়াই জিতে ডার্ক প্রিন্স কি আসল কাজে প্রমাণ করে দেখাতে পারবেন নিজেকে, সেই দিকেই তাকিয়ে রয়েছি আমরা। তাকিয়ে থাকুন আপনারাও সিএন ডিজিটালে।